নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের জন্য থাকছে একটি ডাকাতের গল্প। আর এই গল্পটা বহু পুরনো আমলের। আসলে পুরানো দিনের এই গল্পগুলির মধ্যেই লুকিয়ে থাকে ইতিহাসের ছোঁয়া। এই গল্পগুলি থেকেই আমরা সেই সময়কার সামাজিক ও পারিপার্শ্বিক পরিবেশের কথা জানতে পারি। আর আজকের গল্পটি লিখেছেন মহাশ্বেতা দেবী। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটা যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও, তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে আমার গল্পগুলি কোথায় কোথায় পৌঁছেছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, বীরে ডাকাত ও ছিঁড়ে ডাকাত। কথাই বলে, মাসি পিসি বনগাবাসী, বনের মধ্যে ঘর। কখনো মাসি বললে না গো, খই মোয়াটা ধর। তা বলে খেতার মাসি তেমন না। পৌষের হাড় হিম ভরে খেতা কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। মাসি ওকে ডেকে দিল, বলল, অখেতা উঠবি নি আজ? দেখ গাজে ফাত পেতে এসেছিনু, তাতে কি পড়েছে? কি পড়েছে? সজারু একটা, কেমন মোটা রে। ওটা দিয়ে আজ বেন্নন হবে। কখন? রাতে। এখন করবি না? ধুর বোকাটা, রাতে আজ তোর মেশো আসবে, বলাই কানাই আসবে, তা জানু? মোর তরে কি আনবে? সে দেখিস খন। এখন যা বাবা, পলোটা চাপা আছে, চারটি মাছ পড়ল কিনা দেখ গাজা। আর শিমকটা পেরি দে যা, বামুন বাড়ি যেতে হবে। খেতা মুখ ধুলো, কর করে ভাত খেলো। মাসির পুকুরের নিচে 4-4টে কুয়ো আছে। চৈত্র বৈশাখেও পুকুরের জল দেখোগে কানাই কানাই। পুকুরের ওপাশে জঙ্গল, জঙ্গলের ওপাশে রাস্তা। অনেক আগে খেতার বাবা যখন ধুতি পরতে শুরু করেছে, তখন নাকি দেশে বর্গিরা এসেছিল। তখন দেশে খুব যুদ্ধ হতো। যুদ্ধ দেখতে দেখতে খেতার বাবা জোয়ান ছেলে হয়ে গেল। 9-10 বছর ধরে শুধু যুদ্ধ হয়েছিল। সেই সময় এইসব রাস্তা তৈরি হয়। রাস্তা দিয়ে নবাব হাতি ঘোড়া সেপাই লস্কর নিয়ে যুদ্ধ করতে যেতেন। খেতার বাবা যুদ্ধে যায়নি, তবে খেতার জ্যাঠা, জ্যাঠাশালা, ছোট ঠাকুরদা সবাই যুদ্ধে গিয়েছিল। খেতার যে মাসি, তার শ্বশুরও নাকি যুদ্ধে গিয়েছিল, যুদ্ধ করেছিল। আর নবাবের দপ্তর থেকে সর্দার খেতাব নিয়ে ফিরে এসেছিল। তখন এই ইন্দ্রাইল, নারাজোল, কান্দি, চাকুলে এইসব জায়গার লোকেরা লড়াই করত, সরকি চালাতো, বর্ষা চালাতো, বল্লম ছুড়তো। কেউ বা তীর ধনুকে ওস্তাদ হতো, কেউ কেউ লাঠি চালাতো। লাঠির মাথাটা লোহায় বাঁধানো, তাতে কাঁটা বসানো। কেউ বাঁশের লাঠি চালিয়েই অবাক করে দিত। তখন দেশের অবস্থা অন্যরকম ছিল। সেই যে যুদ্ধ হয়েছিল, সে সময় নবাব ছিল আলীবর্দী খাঁ। নবাবের রাজত্ব ছিল বাংলা, বিহার, ওড়িশা জুড়ে। নবাবের রাজত্বে অনেক জমিদার, ভূঁইয়া রাজা ছিলেন। খেতার বাপ ঠাকুরদার মতন মানুষেরা সেই সব জমিদারদের কাছ থেকে জমি পেত আর চাষ করত। আর তার বদলে কি করত? জমিদারের দরকারে অদরকারে লাঠি, বর্ষা, তীর হাতে লড়তে যেত। বর্গীদের সঙ্গে যখন সেই কবে যেন যুদ্ধটা হয়, তখনও নবাবের 1000 সৈন্য, তার মধ্যে রাঁর আর দক্ষিণ দেশের বাঙালি যে কত, তার লেখাজোখা নেই। নবাবের নিজের সৈন্যরা লড়েছিল। তাছাড়া বর্গীরা যখন বছরের পর বছর আসতেই থাকলো, তখন জমিদাররা যে যার জায়গায় যে যার সৈন্য নিয়ে লড়তে লাগলেন। খেতাদের সবাই হলো গিয়ে বনবিষ্টুপুরের রাই রাজাদের প্রজা। যারা যুদ্ধ করেছিল তাদের মধ্যে খেতার মাসির শ্বশুরও এখনো যুদ্ধের গল্প টল্প বলে। এই সব কথা ভাবতে ভাবতে খেতা পলো তুলে দেখল কটা ল্যাটা, গজার আর 1 কোচর নয়া মাছ। খেতার মাসি পুকুরের ঘাটের কাছে ভাত ছড়িয়ে দেয়। ঘাটের কাছে খানিকটা জল বাঁশের কঞ্চি দিয়ে ঘেরা। কঞ্চিগুলো খুব ঠাসাঠাসি করে পোতা, শুধু একটা জায়গায় ফাঁক। সেই ফাঁক দিয়ে মাছ ঢুকে পড়ে।
মাসি সন্ধেবেলা যখন হাঁসগুলোকে ঘরে তোলে তখন জলে পলো চাপা দিয়ে চলে আসে। মাসির নিজের হাতে বোনা পলো, খুব চওড়া। সকালে গিয়ে পলো তোলে, দেখবে 2-3টে বেন্ননের মাছ ঠিক পেয়ে গেছে। খেতা রোজ ভাবে মাছগুলো কি বোকা, রোজ দেখে যে মাছগুলো ঘরের মধ্যে ঢোকে সেগুলো ধরা পড়ে, তবুও শিক্ষা হয় না একটু। মাছ ধরে খেতা ফিরে এলো, মাছগুলো দাওয়ায় রাখলো, তারপর মাচা থেকে একটা বড় সড়ো লাউ কাটলো, গোটা কয় শিম ছিঁড়ল। মাসি বলল, থাকো কোথা গেল রে? থাকো মনি মাসির মেয়ে, খেতার দিদি। গত বছর মন্বন্তরের পর থাকোর শাশুড়ি থাকোকে মাসির কাছে রেখে গেছে, বলে গেছে চাষবাস ভালো হোক, নিয়ে যাব। থাকো গাছে উঠে কাঁঠাল পাতা ভাঙছিল। বুনো বাগদির মেয়ে, গাছে চড়া, সাঁতার কাটা, মাছ ধরা ওর খুব অভ্যেস আছে। থাকো বলল, কেন চেঁচাচ্ছ? পাতা ভাঙতেছি দেখছো না? কেন, পাতা কি হবে? ছাগল খাবে। গাছতে নাম তুই, তা বাদে তোর পিঠে একখান সেলা ভাঙতেছি। তবে নামবো না, যা। থাকো গাছের ওপর পা ঝুলিয়ে জুত করে বসলো। মাসি বলল, ভাত রাঁধবি, মাছের বেন্নন করবি। তোর কর্তা দাদা জানিস তো, মাছের টক না রাঁধলে খাবেনি। গাছতে বেগুন তুলে নিস কটা। আর শোন, বামুনরা ডাল দেছিল, ভাতে দিস। কেন 3-3টে বেন্নন কেন? হরিচরণ আসতেছে, ঘর নি কবি, ছাগলটা জানি পালাই না, নিজে পস্কের হয়ে থাকবি, বুঝলি? মাসি তরকারির ধামাটা কাঁধে নিল। গায়ে বামুন বলতে বামুন ওই শিরোমণি বাড়ি। ওদের বাড়ি অনেক মানুষ, তবে ডাঙা জমিতে বাড়ি, তাই গাছগাছালি ভালো হয় না। ও বাড়িতে শাক বলো, বেগুন বলো, কচু, লঙ্কা, কুমড়ো, লাউ, করলা, ঝিঙে, শশা 12 মাস এই খেতার মাসি যোগান দেয়। খেতার মাসি বলল, খেতা, যে বাসুরটা খোঁজ গাজা, 7 সকালে যে কর্তা দাদার কথা শুনতে বসিস নে। মাসি বেরোতে না বেরোতেই হরিচরণ এসে পড়ল। হরিচরণ হলো ঠাকুর বর। হরিচরণের বছর 14 বয়স, ঠাকুরেই 10। হরিচরণ কোচর ভরে মুড়ি এনেছিল আর শশা। থাকো বলল, কেন নারকেল আনতে পারলে না একটা? মা দিচ্ছে তোকে নারকেল। কেন দেবে না কেন? সাহেব আসতেছে যে, সাহেব এসে ডাকাত ধরবে যত। তা জমিদার বাড়ি যে কি বলবো, পেয়াদার হ্যাকুর কি, নারকেল, চাল, বাতাসা, কুমড়ো, ঘি, তেল ভরে ভরে নিয়ে যাচ্ছে। কেন দিতে হবে না? সাহেবের সাথে লোক লস্কর আছে, তারা খাবে যে। ডাকাত ধরবে? বীরে ডাকাত ছিঁড়ে ডাকাতের গায়ে হাত দেয় এমন সাধ্য সাহেবের আছে নাকি? তেমন সাহেব নয় রে থাকো। বলে কি, আমাদের কালী মন্দিরে পুজো দেবে। বলে ডাকাতেরা যদি ওনাকে পুজো করে শক্তি ধরে, তবে আমি বা না পুজবো কেন? সাহেব দেখতে যাব না? তাই বলতেই তো এনু। মা আসতেছে, পিসি আসতেছে, শাউরি বামুন বাড়িতে আসতেছে। তাড়াতাড়ি নিয়ে খেয়ে চ, যে সাহেব কেমন কালী পুজো করে তা দেখবো। তবে তুমি যে ঝপ করে 2 কলসি জল নিয়ে দাও তো দেখি, কাজ সেরে নি। খেতা শিকে থেকে বড় তিজেলটা পেরে দিল। এই এত বড় তিজেলের 1 তিজেল ভাত খেতা, হরিচরণ, থাকো, মাসি, কর্তা দাদা 5 জন খাবে। রাতে যখন মেশো আর 2 দাদা আসবে তখন 2 তিজেলের ভাত হবে। কচু, মূলোর ঝাল আর লঙ্কা, গড়গড়ে সজারুর মাংস। খেতাই খাই সব থেকে বেশি, অথচ শরীরটা ওর একই রকম থাকে। থাকো বলে, পেট ফেটে মরবি। মাসি বলে, থাকো, ভাতের কষ্ট বড় কষ্ট। এত বড় মন্বন্তরটা যে গেল তোদের জানতে দিইনি। ওদের গেরামকে গেরাম কি হয়েছিল জানিস? কি? শ্মশান। মাসি নিঃশ্বাস টেনে টেনে বলে। মাসির শরীরটা কালো পাহাড়ের মতো, রুক্ষ চুলগুলো শূন্যে ঝুঁটি বাঁধা, হাতে মাটির লাল কর। এমন কর কুমোর বাড়িতে শাকটা বেগুনটা দিয়ে মাসি গোছা গোছা আনে। মাসির কাঠের কাঁকইটা তেলের ভারে ডোবানো থাকে। ওরা মাথায় সর্ষের তেল মাখে,
সর্ষের তেলে রাঁধে, পিদিম জলে করুয়া তেলে। মাসি মাসে 2-3 দিন মাথা আঁচড়ায় আর খাঁড় কাছে। খেতার মেশো আর কানাই বলাই একজন খুব বড় মানুষের কাছারিতে কাজ করে। মেশোর গলাটা খুব সরু। যখন মেশো ঘরে আসে তখন বলে, পোষকে রইতে পারো না, মাথায় তেল দিতে পারো না? জানো আমার সঙ্গী সাথীরা সব তাবড় তাবড় লোক, তারা দেখলে পরে কি ভাববে? মেশো যে কত বড় লোকের খবর রাখে তার ঠিক ঠিকানা নেই। মেশোর মান রাখতে মাসিকে মাসে 2-3 বার খাঁড় কাঁচতে হয়, নইলে খেতার মাসি হয় ক্ষেত কুপোচ্ছে, নয় বন থেকে শিমুল ফল এনে ফাটিয়ে তুলো বের করছে, নয়তো বনে ঘুরে ঘুরে কোথায় বন্ডমূল, কোথায় মাদার ফল, কোথায় নোনা ফল, কোথায় ধুদ্র তাই দেখছে। নদীর চরে কাছিমের বাসা। বুনোপাড়ার ছেলেগুলো যা পারে না ও তা পারে। ও ঠিক কাছিমের ডিম কাছিম নিয়ে আসে। মাসির শ্বশুর বলে, বউটা যদি পুরুষ ছেলে হতো তবে এতদিনে উঠোনের চারদিকে 4 চালা ঘর উঠতো 4খানা, আমার 1খানা 8 চালা আখড়া হতো। খুব ভক্তি কর্তা দাদার। গোয়াল ঘরের মাঝে বেড়া দিয়ে ওপাশে ও থাকে। মাচার ওপর ঘুমোই, মাচার নিচে ছাগল বাঁধা থাকে। রাতে সবাই ঘুমোই। ও ঠিক প্রহর গুনে গুনে 3 প্রহরে 3 বার ক্যাও সাবধান বলে চেঁচাবে। তারপর ভোরেই তারা দপদপ করতে দেখলে তবে চোখটা বুঝবে। ঘরের সামনে ও নিচু করে মাচা বেঁধে রেখেছে, সেখানে ও সন্ধেবেলা নিত্য বসে। বুনো পাড়ার মানুষেরা, জমিদারের পাইক পেয়াদা, সাহেব কুটির লস্কর, সাড়ে সাড়ে মানুষ ওর কীর্তন শুনতে আসে। গানটা কর্তা দাদার সঙ্গে খেতাও গায়। খেতা রাতে ওর কাছেই ঘুমোই। কর্তা দাদা মাংস খাই বটে, কিন্তু বলে, বৌমা এত বুদ্ধি তোমার, কিন্তু জীবকে বড় হিংসে করো। কর্তা দাদার কথা শুনলে খেতার মাসি খুব ভয় পায়। বলে, কেন গো? এই ধরোগা, সজারুটা, খরগোশটা, হরিণটা, কাছিমটা এ তুমি মারবে, তবে মা টেটা দে মেরো না। আমরা হলাম যে বস্তু, তুমি বেশ খন্দ করে মাটি খুঁড়ে ফাঁদ পাতোগা, ভাত দাওগা, ফাঁসে বেঁধে বেটা হরিচরণে চলে যাবে। বস্তুম ঘরে জীব রক্ত পড়াটা কি ভালো? তাই মাসি সজারু, খরা, হরিণ ফাঁদেই ধরার চেষ্টা করে, কিন্তু কাছিমের বেলায় তা হয় না। কর্তা দাদা মশাটা মারলেও একবার হরিবোল মুখে বলে। মন্বন্তরটা বাংলায় 76 সালেই হয়, কিন্তু আজন্ম হয় 75 সালে। সেই যে অনাবৃষ্টি শুরু হলো, তাতেই বাংলার হাজার হাজার মাইল জোড়া ধান ক্ষেত জ্বলে গেল। মানুষ যতদিন পারল গায়ে রইল, তারপর যে যার মতো চলে গেল। কত গ্রাম যে আস্তে আস্তে জঙ্গল হয়ে গেল তার আর কি বলি। 1176-এ বাংলায় একজন নবাব ছিলেন বটে, তবে তিনি নামেই নবাব, আসলে দেশের কর্তা তখন ইংরেজরা। 76 সালের এই ভীষণ মন্বন্তরের সময়ে দেশের 1 ভাগ মানুষ মরে গেল, 2 ভাগ বেঁচে থাকলো। তবু সাহেবরা খাজনা নিতে ছাড়েনি। খেতাদের জমিদার রায় রাজার বাড়িতে কোম্পানির লোক এলো, সকলের ডাক পড়ল। খেতার বাবা বলল, খাজনা দিতে পারবো না। কোম্পানির লোক বলল, পারবি না বললে হলো? খেতার বাবা চিরকাল গোয়ার একরোখা আর বেপরোয়া। খেতার বাবা বলল, কার হুকুম? কোম্পানির হুকুম। কোম্পানি কি জানে আমাদের ভিটেই বাঘ ঘুরতেছে, ধান ক্ষেত জ্বলে গেছে? কোম্পানি কি দেখতে গেছে? কোম্পানিকে বলো গা চাষবাস করে ধান তুলে খাজনা আদায় করতে। রাই রাজার রাজত্ব তখন আর নেই, তবু তিনি গাঁয়ের মানুষের কাছে রাজা তো বটেই। তিনি খেতার বাবার কথায় চটে গিয়ে বললেন, চ্যাটাং ম্যাটাং বলিস না বাকারাম, যা তোদের জরিমানা করে দিলাম। পরদিন দেখা গেল বাকারাম ওর মতন মানুষদের নিয়ে গাঁ ছেড়ে পালিয়েছে। গরু ছাগল যা ছিল সে তো আগেই মরে গিয়েছিল। সংসার বলতে একটা মাটির হাড়ি আর পেতে শোবার মাদুর। অমন মাদুর ওরা নিজেই বুনে, মাদুর চাটাই বুনে নেয়।
বাঁশের চাটায়ের ওপর বেতের বাঁধুনি দিয়ে ধান চাল রাখবার ডোল তৈরি করে। ঘর পড়ে গেলে বাঁশ দিয়ে তালপাতা দিয়ে ঘর বেঁধে নেয়। কোম্পানির লোক বলল, তোমার প্রজারা পালালো কোথায়? বেটারা অতি পাঁজি। এই বলেই রায়রাজা চুপ করে রইলেন। সেই সময় খেতাকে মাসির বাড়ি রেখে গেল বাবা। বাবা মা 3 দাদা কোথায় যে গেল কে জানে। বলে গেল, লুককে লুককে থাকিস গা, সময় হলে আমি ফিরবো। সেই থেকে এই 77 সাল অবধি ওদের খোঁজ নেই। মাসির গায়ে তেমন অভাব নেই, চারপাশে বন আর বন। বন থাকলেই বৃষ্টি হবে, খনার বচন। এদিকে বৃষ্টি হয়েছিল, ধানও মন্দ হয়নি। তাছাড়া খেতার মেশো আর 2 দাদা যে কি ভালো লোকের কাছারিতে কাজ করে তা বলা যায় না। এই অমন মন্বন্তরেও ওরা রাতের আধারে চাল এনেছে, ধান এনেছে। খেতার মাসি ডোল ভরে ভরে তুলেছে। খেতা ওর মাসির কাছে চিরকালই ভালো থাকে, তবে ওর মনটা মাঝে মধ্যে পড়ে বই কি, মনে হয় গ্রামে ফিরে যায়। মাসি বলে গ্রামে নাকি এখনো ঘরকে ঘর শূন্য হয়ে আছে। খেতা আজ সাহেবের কালী পুজো দেখতে যাবে বলে খুব ব্যস্ত। ও তাড়াতাড়ি বাছুর খুঁজতে গেল। বাছুর যদি ওই অজগর জঙ্গলে ঢোকে তবে নির্ঘাত বাঘের পেটে যাবে। ডাকাতের ভয়টাও কম নয়, কে জানে বীরে ডাকাত কে আর ছিঁড়ে ডাকাত কে। তবে কোম্পানি জবে থেকে খাজনা তুলছে তার আগে থেকেই ডাকাতে ডাকাতে দেশ যেন ছেয়ে গেছে। কর্তা দাদা তো সেই জন্যই বলে দেশটা পাপে ভরে যাচ্ছে। কর্তা দাদা যে রোজ নাম সংকীর্তন করে তাতে নাকি পাপ কমে যায়। বনে ঢুকতে প্রথমটা খেতার ভয় করেনি। পৌষের শীতে আর যাই বলো, সাপের ভয় থাকে না। সাপগুলো হয় পাতালে, না হয় গাছের কোঠরে, গর্তে, ইটের পাঁজায় সেধিয়ে গিয়ে ঘুমোয়। এ সময় ভয় যাকে তিনি হলো চিতাবাঘ। বড় বাঘ সদা সর্বদা বনে ঘেঁষে না। বড় বাঘ ঘোরাফেরা করে বড় জঙ্গলে। সেই যে বড় গাং, যার নাম পদ্মা, তার কাছাকাছি কি বড় বড় জঙ্গল। সেখানে হরিণ খেয়ে বড় বাঘ সুখে থাকে। চিতাবাঘের মতো পাঁজি আর কে আছে বলো? গাছে উঠবে, ঘরের চালে উঠবে, সাঁচ পিদিম জ্বলতে না জ্বলতে গৃহস্থ বাড়ির কানাচে সেধাবে। তারপর ছাগলটা, হাঁসটা, নিদেন পক্ষে কুকুরটা নেবে। গায়ে কুকুর অমন অনেক থাকে। গৃহস্থ যা দুমুঠো দেয় তাই খেয়ে গ্রাম পাহারা দেয়। চিতাবাঘের ওই কুকুর বেজায় পছন্দ। তাই তো মাসি বলে সাহেবরা কাশিম বাজারের বানঝাটিয়ার কুঠিতে যে কুকুরগুলো রেখেছে তাদের গলায় পেতলের পাত পরানো। চিতাবাঘ যে ঝপ করে দাঁত বসাবে আর খপ করে তুলে নিয়ে যাবে সেই উপায় নেই। এ বাছুরটা এখনো ছোট। মাসির গোয়ালে যখন এক একটা নতুন বাছুর বা ছাগল ছানা হয়, মাসি সেগুলো খেতা বা ঠাকুর হেফাজতে দিয়ে দেয়। খাওয়ানো, নাওয়ানো, চড়ানো, গোয়ালে তোলা সব ওদের কাজ। বনের ভিতরে গজার, শাল, পাঁকুড়, তেঁতুল, শেওড়া, কত রকম যে গাছ। খেতারা কোনোদিন উনুন ধরাবার কাঠের অভাব জানে না। বনে শুকনো ডালপালা পড়েই থাকে, যত পারো কুড়িয়ে নাও। মদন রে, মদন! খেতা ডাকতে ডাকতে চলল। মদন, পবন, বদন। খেতা গরু বাছুরের নাম দেয় বেশ। অনেক দূর থেকে পাতা ছেঁড়ার শব্দ। বাছুরটা কি পাতা ছিঁড়ছে আর খাচ্ছে? মদন রে! খেতা ডাকলো, আর অমন সময় কে যেন বলল, কে রে ডাকাডাকি করে? খেতা বেজায় অবাক হলো। এপাশে চাই, ওপাশে চাই। হঠাৎ দেখলো 4 চৌখো ইটের ঘরের দাওয়ায় একটা লোক বসে আছে। যেমন লম্বা তেমনি শিরিঙ্গি রোগা, মাথার চুল কাঁধ অবধি, গায়ে একটা সত্যিকারের পিরান। খেতারা যেমন বুকের ওপর গামছাখানা আর করে বেঁধে পিরান পরে সাহেব সাজে, তেমন নয়, বোতামাটা সত্যিকারের পিরান। তাছাড়া ওর কানে 2টো রূপোর বৌলি, মাথায় পাগড়ি, পায়ে জুতো, এক হাতে একটা লাঠি, তার মাথাটা লোহা দিয়ে বাঁধানো। দেখে খেতা যেন ধরে প্রাণ পেল। লাঠির মাথায় লোহা আছে,
তবে মানুষ, অপদেবতা নয়। কে না জানে অপদেবতারা লোহা দেখলে ভয় পায়। লোকটা কলকেতে টান দিচ্ছিল, এক মুখ ধোয়া ছেড়ে বলল, আমায় ডাকছিস কেন? খেতারা সচরাচর কাউকে আপনি বলে না, কিন্তু কর্তা দাদার শিক্ষা দীক্ষা অন্যরকম। খেতা বলল, আমি বাছুরটা খুঁজছি। আপনি হেতা বসে আছো তা কি আমি জানি না আপনার নাম জানি? বাছুরের নাম কি মদন? আজ্ঞে। ভালো ভালো। তা তুই কাদের ছেলে? আমাদের নিবাস বুনবিষ্ণুপুরে, আগে ওই ধারে। কার ছেলে তুই? খেতা বাবার নাম বলল। লোকটা তখন হাসল, বলল, তাই বল, তা তোর মেশোর বাড়িতে আমি আজ অতিথি হব। অতিথি হবেন আপনি? হ্যাঁ, তোর কর্তা দাদা আমার গুরুজি হয়। যা বলগা, মদন ঢালি আজ আপনার চরণ ধরতে আসবে। এখনই? না না, সাজ হোক আধার হোক তা বাদে যাব। মাসি জানি ভাত রেঁধে রাখে। সাহেব আজ কালী পুজো করবে, আপনি যাবেন না দেখতে? না না, সাহেব দেখলে আমি বড় ডরাই। আর দেখ, যা বলবি শুধু কর্তা দাদা আর মাসির কানে, কেউ যেন জানে না। খেতা অবাক হয়ে ঘাড় নাড়ল। লোকটা বলল, আমি বনে বসে আছি ডাকাত ধরবো বলে, বুঝলি? আমি হলাম কোম্পানির পেয়াদা। তবে সাহেব দেখে ডরাও কেন? সে তুই কি জানবি, সেই দিনের ছোড়া। যা যা, ঘর যা। খেতা বাছুরটা খুঁজে নিয়ে বাড়ি চলে এলো। কর্তা দাদা তো ওর কথা শুনে মহা খুশি। বলল, মাসিকে বলগা ভাত বেন্নুন রেঁধে থুয়ে জানি বেলা থাকতে থাকতে চলে যাই। আপনি কি পাহারা দেবেন? দেখি কে পাহারা দেয়। কর্তা দাদা হাসল। কর্তা দাদা সামান্য লোক নয়। সবাই তো বলে কর্তা দাদা মন্ত্র জানে, গাছ চালাতে পারে, বান মেরে পুকুরের মাছ মেরে দিতে পারে, পিদিম মন্ত্র পড়ে চেলে দিতে পারে। সে পিদিম ভেসে ভেসে দূর গ্রামে গিয়ে শত্রুর ঘরদোর জ্বালিয়ে দিতে পারে। হয়তো একটা ভূত প্রেতকেই কর্তা দাদা মন্ত্র পড়ে রেখে দেবে। ভূতটা এসে মাসির হেসেল পাহারা দেবে। খেতার হঠাৎ কি মনে হলো, বলল, ও কর্তা দাদা, আমার বাবা এলে আমি চলে যাব, তা আপনি আমায় মন্ত্রটা দেখাবেন না? আমি তোমার পায়ে নিত্য তেল মালিশ করি, তোমার মাজা টিপি। কোন মন্ত্রটা? সেই ডাকাত ধরার মন্ত্রটা। তা মন্ত্র শিখে কি করবি? বীরে ডাকাত ছিঁড়ে ডাকাত দু বেটাকে ধরে গামছা বেঁধে নিয়ে যাব। দেব দেব, তোকেই মন্ত্র দেব। ঠাকুরটাকে দিও না। দূর, ওটা মেয়ে মানুষ, ভাত রাঁধবে, বাসন মাজবে, ওকে কখনো মন্ত্র দি? মাসি যেমন হুঁশহাস করে গিয়েছিল তেমনি হুঁশহাস করে বামুন বাড়ি থেকে ফিরে এলো। সঙ্গে হরিচরণের মা আর পিসি। শাশুড়ি আসছে বলে থাকো তাড়াতাড়ি মাথায় কাপড় দিল। হরিচরণ দাওয়ায় সভ্য ভব্য হয়ে বসল। মাসির ধামায় মুখ কলায় একটা বড় লাউ। লাউটা হরিচরণের মা বেয়ানের জন্য এনেছে। মাসি বাড়ি ঢুকতেই খেতা বলল, এদিকে শোন মাসি। দাঁড়া বাসা, একটুকুন জিরিয়ে নি। জিরবি পরে, এখন শোন। খেতা মদন ঢালির কথা বলল। মাসি তখন খেতাকে অবাক করে বলল, পুকুর ধারে চল বাসা, তোর ব্যগ্যতা করি। মাসি কারো ব্যগ্যতা করে নাকি? খেতার তো মনে পড়ে না। পুকুর ধারে গিয়ে মাসি চুপি চুপি আঁচল খুলে খেতার হাতে একটা জিনিস দিল। লোহা আর তামা মেশানো ঢ্যাক পয়সা, একটা জল জ্যান্ত গোটা পয়সা। মোকে দিচ্ছ? নয়তো কি ঠাকুরটাকে দেব নাকি? একটা পয়সা আবার খেতারা কবে হাতে পায়? এখনও ওরা শাকটা, মূলোটা, লঙ্কাটা, লাউটা বাড়িতেই তৈরি করে। বন জঙ্গল থেকে জ্বালানি আনে। পুকুর, নদী, বিল থেকে মাছ, কাঁকড়া, গুগলি, কচ্ছপ আনে। পাখি, সজারু, খরা শিকার করে। বাকি রইল তেলটুকু, নুনটুকু, পরনের কাপড়টা, গামছাটা। খেতার অবশ্য মেশো আছে। যাদের মেশো নেই তারা গ্রামের মুনিব বাড়ি, বামুনপাড়া, কায়েতপাড়া সব জায়গায় যায়। জমি চষে ধান পায়, ধান ভানে, চাল তৈরি করে। জমি তাদের নয়, তাই অকালে বানে খরায় উপোস করে। ওরা জঙ্গল কাটে, মাটি কোপায়, নালা কেটে জল বইয়ে দেয়, পুকুর খোঁড়ে। বর্ষা গেলেই বাড়ি বাড়ি দাওয়া বাঁধে, ঘর ছায়।
পয়সা পাই না, কড়ি পাই, এই রাঙা রাঙা তেল তেলে কড়ি। কাপড় পাই, গামছা পাই, যখন পাই না তখন কড়ি দিয়ে কলুবাড়ি থেকে তেল কেনে, জোলাপাড়া থেকে কাপড় গামছা আনে। পয়সা আবার কে কবে হাতে পায়? কর্তা দাদা তো বলে পয়সা ছিল সেই কবে, সেই সত্য যুগে, যখন দেশে অন্যরকম নবাব ছিল। একটা পয়সা, আহা, এমন একটা পয়সা দিলে বুঝি গিরি কাকা ছোট একটা রথ বানিয়ে দেয় খেতাকে। রথের দিনে রথ টানতে কত মজা। পয়সাটা তোরে দিচ্ছি খেতা। শোন, মদনঢালি মানুষ সামান্য লয়। উনি যখন রইবে তোর কর্তা দাদার সঙ্গে কথা কইবে, ততক্ষণ তুই যে চালে উঠবি গা। চালে? হ্যাঁ, লুককে থাকবি, শুনবি কি বলে ওরা। তা বাদে যতক্ষণ দেখবি মেশো আসতেছে ততক্ষণ লুককে রইবি। মেশো কি বলে, উনি কি বলে, কর্তা দাদা কি বলে, সব শুনবি। শুধু মুখে বলবি, আর কারেও লয়। যদি পারিস তবে তোকে একটা সামগ্রী দেব। কি দেবে? মাসি বিরস বদনে বলে, যাকে পরাণ দিয়ে এখেছো সেই সামগ্রী। তোমার বাপের সেই সরকি গাছা, না দিলে কামারশালায় যে ধন্না দেবে তো। খেতার বুকটা ধুকপুক করতে লাগলো। মাসি কেমন করে জানলো কামারশালায় ধন্না দেয় খেতা? নিশ্চয়ই কামারশালার জ্যাঠার ছেলে ফেলারাম বলে দিয়েছে। তোর কর্তা দাদার বুদ্ধি আর ভালো হবে নি বলে মাসি চলে গেল। দেখো কাণ্ড, কর্তা দাদাই তো খেতাকে বুদ্ধিটা দিয়েছিল। বলেছিল নিজের হাতে একটা সুরকি থাকলে খুব ভালো হয়। কর্তা দাদা জানে, কর্তা দাদা তো সেই কবে যেন বর্গীদের সঙ্গে লড়েছিল। সে যুদ্ধ হয়েছিল 9-10 বছর ধরে। যে ছেলেগুলো ছোট ছিল, যুদ্ধ করতে করতে তাদের গোপ গজিয়ে গিয়েছিল। সেই সময়কার মানুষ কর্তা দাদা। এখনো যদি যুদ্ধের গল্প বলে তাহলে খেতার বুকের ভিতরটা চমকে ওঠে। কর্তা দাদা বলে, কি যুদ্ধ, কি যুদ্ধ! বালু চরের হোতা সে ধান খেতে পাকা ধানের গন্ধ ম ম করতেছে। বর্গীরা শুধু বলে হর হর মহাদেব, আর ধান খেতে ঘোড়া ঢুকিয়ে দেয়। তখন তোর বাপের কাকা ওই ছিচরণ দাদা বললে, আরে তোরা ধানের চালে ভাত খাসনি? মোরা বললাম নিশ্চয়ই। তিনি বললে, হাতে সরকি নেই? ওরা বললাম নিশ্চয়। তখন উনি মাথায় ফ্যাটা বেঁধে নিলে আর বললে, সরকি হাতে চেপে ধরে চল ঝাঁপিয়ে পড়ি। তারপর? আমি জানি ডর খেলাম, শুধলাম, ছিচরণ দাদা ওরা তো অগুন্তি। দাদা বললে, ওরা যে বীর বংশী, চল ওরা যে বানের জলের মতো ঝাঁপিয়ে পড়ি। এ কথা বলে গায়ে মাথায় ধুলো মেখে উনি যখন হাঁকুর পারলে, কুড়ুল, বুনু বিষ্ণুপুর, মাথাল, সাভাসা গ্রামের নামে তোরা চল রে, তখন আমার বুকের ভেতর জানি কেঁপে উঠল। তা বাদে? ও কর্তা দাদা, তা বাদে? তা বাদে মোরা যে বানের জলের মতো ঝাঁপ দিলাম। তা বাদে? মোরা গেলাম ভাগীরথীর বানের মতো, ওরা এলো সমুদ্রের বানের মতো। ওদের রক্তে বাদ চরণের মাটি আঙিয়ে দিয়ে এলাম সেদিন। ওই দিনের যুদ্ধে মোদের গ্রাম, তোদের গ্রামের কতজন মরেছিল তার লেখালেখি নেই খেতা। নবাব যখন মুখে ডেকে খেতাব দিলে, তখন আমি তার দেওয়া পাগড়ি নিয়ে মোর আঙুল বেঁকে যেতে থাকলো। ছিচরণ দাদা, করালি ঢালি, মোহনকালী সাঁতরা যদি থাকতো তবে নবাব তাদেরকে সোনার তাজ দিত। আমি তাদের পায়ের নখটাও না, তাই ঝেমু ঝেমু শিরোপা নিয়ে চলে এলাম। কর্তা দাদা এখন শুধু কীর্তন গায় আর হরিনাম করে। তবু কর্তা দাদা ওকে প্রায় বলে, মাসির থেকে তোর বাপের সুরকিটা যদি চেয়ে নিতে পারিস খেতা, বেশ হয়। মাসি বলল সরকিটা দেবে, কিন্তু মদন ঢালি কর্তা দাদাকে কি বলে তাও তো শুনতে হবে। খেতা 7-5 ভেবে বাড়ির ভেতরে গেল। ভেতরে গিয়ে ওর হাসি পেল। ঠাকুর শাশুড়ি ঠাকুর চুলে তেল জল দিয়ে থাবড়ে থাবড়ে একটা বড় খোঁপা বেঁধেছে। তেল জলে গামছা ভিজিয়ে ঠাকুর মুখ মুছে একটা এত বড় টিপ পরিয়ে দিয়েছে। ঠাকুর বলল, পায়ে মল পড়বো না? শাশুড়ি বলল,
তার পড়বে না? দেশ জোড়া আকাল, তুমি পেতলের মল বাজাতে বাজাতে যাবে না? তা শুনে ডাকাত এসে পড়ুক। ঠাকুর শাশুড়ির ডাকাতের ভয় খুব। খেতা স্নান করলো। মাসি অনেকদিন বাদে তেল মেখে সর্ষের তেল দিয়ে গা মেজে স্নান করলো। কর্তা দাদার ভাত বেড়ে ঠাকুর দাওয়ায় দিল। ওরা সবাই পৌষের রোদে পিঠ দিয়ে উঠোনে বসে ভাত খেলো। ঠাকুরটা শুধু ঘুমটা দিয়ে পিছনে ফিরে খেতে বসলো। হরিচরণ আছে, শাশুড়ি আছে, লজ্জা করতে হয়। ল্যাটা মাছ, গজার মাছ, বেগুন লঙ্কা দিয়ে ঝাল হয়েছে, মায়া মাছের টক, মটর ডাল ন্যাকড়া বেঁধে ভাতে দেওয়া হয়েছিল। মাসি সেটা লঙ্কা পোড়া আর তেল দিয়ে মেখেছে। হরিচরণের পিসি কলাপাতা মুড়ে একটা নতুন জিনিস এনেছে। খড়ার মাংস তেঁতুল লঙ্কায় মজিয়ে শুকনো করে রেঁধেছে। মাসি বলল, কেমন করে মজালি? পিসি কথাই বলল না। থাকো বলে, পিসি কখনো কেমন করে বেন্নন রাঁধলো, কোথা থেকে ফল পাকুড়টা পেল তা বলতে চায় না। খেয়ে দিয়ে সবাই হাতে হাতে বাসন মাজলো। মাসি জল তুলে জ্বালা ভরে রাখলো। আজ মেশো আসবে, কানাই বলাই আসবে, কালী পুজো দেখতে এখন এক ক্রোশ যাবে, এক ক্রোশ আসবে মাসি। তারপর রাঁধতে বসবে। মেশো এলে বড় ভালো লাগে খেতার। মেশো যখন আসে তখনই রাতে রান্না বান্না হয়, নইলে মাসি দুবেলা রাঁধতে চায় না। হাঁস, ছাগল, গরু, বাছুর সব ঘরে তুলল মাসি, খেতা আর থাকো। মাসির ঘরখানা খুব বড়, চারচালা ঘর। মেশো আর খেতার বাঁভা বেঁধেছিল। ঘরের মাঝামাঝি থেকে দেওয়াল পর্যন্ত বাঁশের বেড়া দেওয়া। ঘরখানা দুভাগ করা, দুদিকেই বাঁশের মাচা। ওই মাচা ওদের খাট পালঙ্ক। মাচার ওপর চেটাই পাতা, আর তার ওপর মোটা গড়ান বেছানা। গড়ানের নিচে খড় পুরু করে পাতা। পৌষ মাসের শীতে খড়ের গরমে খুব আরাম। পিঠের নিচে খড়, পায়ে পুরু কাঁথা। মাসি যে মাচায় শোয় তার নিচে মাটিতে একটা সিন্দুক বসানো আছে। সিন্দুকে কি থাকে খেতা তা জানে না। মাসি বলে, এই সালটা ডালটা আর কি রইবে বল? মাসির ঘরে মাসি কুলু পাটল। মাসি কুলুপ বলে না, বলে কুলুস। তারপর বলল, খেতা ঘর মুনে রইবি, বুঝলি তো? বলছি তো রইব। খেতার এখন কান্না এলো। কেন ওরা সবাই যাচ্ছে, কেন খেতা একা থাকবে? কিন্তু মাসি ওর দিকে কটমট করে তাকালো। মাসির পরনে খাঁড় দিয়ে কাঁচা কাপড়, হাতে মাটির কটকটে রাঙা কর, মাথায় মোটা সিঁদুর। ঠাকুর শাশুড়ি বলল, নো কিসেলে খেতা, তুই কাঁদিস নে খেতা। তোরে আমি একটা নারকেল আর সাতুর লাড্ডু দে যাব, এবার আনতাম। বাপটা সাহেবের সাথে দেখগা, ও গুনতি পাক পেয়াদা লস্কর, তারা সাথে থাকে বলে সামগ্রী জগতে যে বড় হয়রান হয়েছে বাপ। ওরা চলে গেল। তারপর এক সময় চারিদিকে ছায়া ছায়া করে সন্ধে নামলো। শীতের সন্ধে তাড়াতাড়ি নামে। সন্ধে হতে না হতেই মেশো আর কানাই বলাই এসে পড়ল। বলল, মাসি কোথায় খেতা? সাহেব কালী পুজো করছে, তাই দেখতে গেছে। তুই গেলি না? ঘর মুনতে বলে গেছে। তা ভালো, তা ভালো। তা মাসি ভাত রাঁধবে না? এসে রাঁধবে। তা আমি তো এসে গেছি, তুই যাবি নাকি? যাবি তো যা। না, মাসি মারবে। তা ভালো, তা ভালো। এই নে ধর। মেশো গামছার বাঁধন খুলে খেতাকে দুখানা বড় বড় ক্ষীরের ছাঁচ দিল। বলল, খেয়ে ঘুমোগে যা। আমি মাসির কাছে শোবো আজ। রান্না হলে মোকে জাগিয়ে দিও। দেব রে দেব। যাবার আগে কানাই উঠোনে একটা বড় মশাল পুঁতে জেলে দিয়ে গেল। কাঁঠালের আঠা, গন্ধক এইসব দিয়ে মাসি বছরভর মশাল তৈরি করে রেখে দেয়। আগুন হেসেলে সর্বদা থাকে, শুধু ঝড় এলে আগুনে জল ঢালে মাসি। ঝড় এলে জ্বলন্ত কাঠ কয়লার ফুলকি উড়ে পড়লে ঘর জ্বলে যায়, নয়তো মাসির উনুনের গর্তে সব সময় কাঠ কয়লার গনগনে আগুন ছাই চাপা থাকে। চকমকি পাথর তো হাতের কাছে সব সময় থাকে না যে ঠুকে ঠুকে আগুন জ্বালাবে মাসি। মশালটা জেলে দিয়ে গেল কানায়। খুব আলো হয় মাসির তৈরি মশালে, চারিদিকে রোশনায় হয়।
এমন আলো দেখলে শেয়াল বলো, হুড়ার বলো, এমনকি চিতাবাঘও কাছে ঘেঁষে না। ওরা চলে গেল আর খেতা উঠে পড়ল। হাতে হাতে পাওয়া একটা পয়সা এখনো ও ট্যাকে, গায়ে বেশ করে দোলাইটা জড়িয়ে নিল। তারপর ঘরের দৌড় ভেজালো। গোয়াল ঘরের পেছনে বাঁশের খুঁটি, খেতা খুঁটি ধরে উপরে উঠল। তারপর খড়ের চালে মুখ ডুবিয়ে আস্তে আস্তে খড় ফাঁক করতে লাগলো। কর্তা দাদা মাচার ওপর বসে আছে। কর্তা দাদার পাশে সেই লোকটা মদন ঢালি, মেশো, কানাই দাদা, বলাই দাদা আর ফেলার বাবা গিরি কামার। কর্তা দাদা বলছে, আরে সাহেব তো সবাই, তা বেটাদের গায়ে পিরেন আর পায়ে জুতো দেখলেই বলবি সাহেব। পান্তা সাহেবের চেলা লয়কো। ওয়ারেন হেস্টিংস নাকি একবার প্রাণের ভয়ে না নবাবের ভয়ে মুদির দোকানে লুকিয়েছিল। মুদি হেস্টিংসকে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খাইয়ে প্রাণ বাঁচায়। সেই থেকে খেতারা হেস্টিংসকে পান্তা সাহেব বলে। কেমন করে জানলি পান্তা সাহেবের চেলা নয়? আরে খবর না নিয়ে কি আশা করছি? মেশো একটু বিরক্ত হয়ে কর্তা দাদাকে বলল। মদন ঢালি একটু হাসলো, বলল, আমার খবর কিন্তু আরেক রকম। কি রকম খবর মদন? মদন ঢালি আঙুল গুনে গুনে বলল, একটা খবর, সাহেব এসেছে খবর নিতে। শিরোমণি কর্তার বড় ছেলে খবর রাখতেছে, কারে কারে ডাকাত বলে সন্দেহ করে। কর্তা দাদা চোখ বুঝে বলল, বড় ছেলেটা? তারে একবার গোলক দেখে দিলি হয়। হরি বল মন, হরি বল। খেতার চোখ গোল গোল হয়ে গেল। হাত পা বেঁধে 4 প্রহর উপসী রাখার নাম গোলক দেখানো। এই সাহেব এই মৌজা হতে 3000 টাকার খাজনা তুলেছে। আর একটা খবর হলো, কালী পুজো তো ছলা মাত্র। সাহেব কাল খাজনা নিয়ে কলকাতা ফিরবে, সঙ্গে পাইক, পেয়াদা, বরকন্দাজ রইবে 30 জন। 30 জন? আগে 30 জনের মধ্যে 20 জন আপনারই আপনজন। মদন ঢালি হাত জোর করে বলল, সাহেবরা এখন দেশের দেওয়ান। কোম্পানির দেওয়ানি নিলে ততক্ষণ পাইক পেয়াদা চাই। যেমন তেমন হলি চলে না, লরুকে পাইক পেয়াদা চাই। তাই মদন ঢালির কোম্পানির কাচারিতে পাইক পেয়াদা নিয়ে আসে। হরি বল, হরি বল মন, হরি বল। এই দেখেন গা, খ্যাতা নামে যে ছেলেটা, ওর বাপ, কাকা, জ্যাঠা সব পেয়াদা হয়েছে। আরও পেয়াদা সব গেছে তেঁতুলে, নিবলে, আইবু, সরাসে। এই 4খানা গ্রামে আপনার যত জ্ঞাত গোষ্ঠী আছে তারা সবাই। সবার হাতে কি সরকি আছে? আগে লাঠি, সরকি বিনে কি পেয়াদা চলতে আছে? এক বাটার কাঁধে আবার বন্দুক একখানা। হরি বল মন। তা কাল তালে যাত্রা কখন? ভোরে। তবে একটা সংকীর্তনের দল চাই যে। সংকীর্তনের দল? এদিক হতে ওনারা যাচ্ছে, সাথে সাথে দলটা যাবে। মানকোড়ার কাছে একটা গ্রামে কীর্তনের বায়না হয়েছে। তার দিনকাল বড় মন্দ তো, পথে ডাকাতের ভয়। সাহেবের পেয়াদা সঙ্গে রইলে ভয় ডরটা কম থাকে। আর একটা পালকি। পালকি কি হবে? কর্তা দাদা মুখ খিচিয়ে বলল, নন্দকামার আমার চেয়ে কয় পত্তরে ছোট, মোরা কি হেঁটে যাব? আপনি যাবেন? তা কুটুম বাড়ি যাব না? খেতার মেশো এই সময় গলা খেকারে দিয়ে বলল, একটু কান ভাসলে হতো না? খেতার মাসি এসে পড়লে পরে আবার। ওরা সবাই গাইতে লাগলো। খেতা চুপিসারে নেমে এলো। খেতার মাসি বাড়ি এসে সকলকে খেতে দিল। তারপর রাতে বিছানায় শুয়ে খেতা যখন সব কথা বলল, কি হলো জানো? পিদিমটা নিভিয়ে দিয়ে খেতার মাসি খিকখিক করে হাসতে লাগলো। বলল, কাল ওরা তোরে সাথে নেবে নিকো, তুই জিদ করে চলে যাসনি খেতা, কাল ঘরে থাকিস। খেতা কোনো কথাই বলল না। খেতার বাপ, ভাই, জ্যাঠা সকলকে দেখতে পাবে, তবু খেতা যাবে না, তা কখনো হয়? তারপর সে কি কাণ্ড। সাহেব তো থলি বোঝাই রূপোর টাকা ঘোড়ার জিনপোষের নিচে বেঁধে রওনা হয়েছে। রাস্তাটা বেশ চওড়া,
তাই পাশে পাশে কীর্তনের দল চলেছে বলে কোনো অসুবিধে হয়নি। দুই বুড়ো পালকি চড়ে চলেছে। তাদের ঝগড়া শুনতে শুনতেই সময় কেটে যাচ্ছে। যত চেঁচায় খেতার কর্তা দাদা, তত চেঁচায় নন্দকামার। নন্দকুমার রাজার বাড়ি দুর্গোৎসব করেছিল, যত জনা মানুষ তত গন্ড, চিনি, ছাঁচ, মুরগি আর দই দিয়েছিল। তাই যদি দেবে তবে তুই পরের বছর দুর্গোৎসবে গেলি না কেন? বাবা বাবা বা গেলাম না কেন? পায়ে ফোড়া হয়েছিল কার? তোর ফোড়া হলো যদি, তবে 3 ক্রোশ পথ হেঁটে মাছ চুরি করতে গিয়েছিল কে? সাহেবের পাশে পাশে চলেছে মদন ঢালি। পথটা মন্দ নয়, কখনো ধান ক্ষেতের পাশ দিয়ে, কখনো বা বাবলা বনের ভেতর দিয়ে চলেছে। ক্রমে ওরা জঙ্গলের কাছে এলো। জঙ্গলের ওপারে মানকড়া, আর মানকড়ার কাছে একটা গ্রামে কীর্তনের বায়না হয়েছে। সাহেব বলল, বেলা ভাসছে, বড় গরম, সবাই গেলে হতো না? মদন ঢালি বলল, জঙ্গলে নাকি ডাকাতের ভয়? এত লোক থাকতে ডাকাত আসে কখনো? আসে না? কেমন করে আসবে? ও কর্তা দাদা, সাহেব বলতেছে এত লোক রইলে ডাকাত আসে কেমন করে? বুড়ো কর্তা পালকি থেকে মুখ বার করে বলল, কি বলতেছে? ডাকাত আসে কেমন করে? কেন, এই তো এমনি করে। এই না বলে কর্তা দাদা পালকি থেকে নেমে পড়ল। নন্দকামারও বলল, সাহেবটা তো মহা চালালো দেখছি। নন্দকামারও নেমে পড়ল। খেতার বুক পিপি করছিল। ও ছুটে গাছের আড়ালে গেল। তখন কর্তা দাদা আর নন্দকামার দুই খুনখুনে বুড়ো কি করলো জানো? মেয়েরা যেমন করে উলু দেয়, ঠিক তেমনি করে মুখের ভেতর আঙুল নেড়ে জিভ ঘুরিয়ে হাড়ে রে বলে চেঁচিয়ে উঠল। কর্তা দাদা বলল, বীরে ডাকাত, ছিঁড়ে ডাকাতের নাম জানো না? ওরা মন্বন্তরে পোকা মাকড়ের মতো মরে আছি, আর তোমরা দেওয়ান হয়ে সর্বস্ব নিয়ে যাওয়া। মোরা কি কীটের মতো মরে থাকবো? সাহেবের কাজ হলো খাজনার টাকা নিয়ে যাওয়া। সে কি সহজে খাজনার টাকা ছেড়ে দেয়? সাহেব বলল, আমার হাতে বন্দুক আছে, তাছাড়া 30 জন পেয়াদা, খাজনা আমি ছেড়ে দেব না। 30 জনের মধ্যে 20 জনই তখন কর্তা দাদার পাশে গিয়ে দাঁড়ালো। তখন সাহেব আর কি করে, খেতার মেশো মশাই ঘোড়াগুলোর লাগাম কেড়ে নিয়ে বনে ছেড়ে দিল। মিহি গলায় বলল, এবার তুমি হেঁটে হেঁটে চলে যাও, আমরা এবার গান গাইতে গাইতে চলে যাই। পালকিতে আবার দুই বুড়ো চড়ে বসলো। মাঝে টাকার থলিগুলো রইল। 8-10 জন পেয়াদা হাঁ করে দাঁড়িয়ে দেখতে লাগলো পালকি নিয়ে ওরা ধান ক্ষেতের আল দিয়ে চলে যাচ্ছে। যারা এতক্ষণ গলার দুদিকে গামছা ঝুলিয়ে, কোচা দুলিয়ে, বাবরি চুল নাচিয়ে হরিবোল হরিবোল গাইছিল, তাদের চেহারা এখন অন্যরকম। কোমরে গামছা বেঁধে, সরকি আর লাঠি আকাশে নাচিয়ে ওরা কেমন নাচতে নাচতে গাইতে গাইতে চলে যাচ্ছে। ওরা গাইছে, বিপদে পড়িলে সবে ছিঁড়ের চরণ ধরো রে, বীরের চরণ ধরো রে। সবচেয়ে পেছনে একটা রোগা হ্যাংলা পেট মোটা ছেলে চলেছে। সেই নাচছে সব থেকে জোরে জোরে লাফ মেরে। পাইকরা বলল, আজ্ঞা, কলকাতা যে ভালো পাইক নিয়ে এসে ওদেরকে ধরা করাবো। সাহেব বলল, চুপ রাহো, কি বল ভাই? দুটো বুড়ো আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে গেল, তাই বলবে? বলতে বলতে কি হলো জানো? পাইকরা হতভম্ব হয়ে দেখলো সাহেব হো হো করে হাসছে আর হাসছে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। কেমন লাগলো এই গল্পটি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমরা কোন বিষয়ে জানতে চাও বা কোন গল্প শুনতে চাও সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের
পাশে থেকো। ধন্যবাদ।